নমস্কার। ক্যাসেল অফ স্টোরিজে সকল শ্রোতা বন্ধুদেরকে স্বাগত জানাই। আমাদের আজকের নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত রূপসী। শুনতে থাকুন আমাদের আজকের গল্প। আমি অবিবাহিত, একটা ছোট বাড়ি ভাড়া করে থাকি এবং দালালি করি। আমাকে বোধহয় ভগবান দালাল করেই পৃথিবীতে পাঠিয়েছিলেন। পরের মাল পরের কাছে বিক্রি করে তার মধ্যে থেকে 2 পয়সা লাভ করে আমার সংসার চলে। নিজের বলে কোনোদিনও কোনো বস্তুর প্রতি প্রবল আকর্ষণ অনুভব করিনি। পৃথিবীর সব জিনিসই আমার কাছে পরশ্য, শুধু দালালিটুকু আমার। এরকম জীবনযাত্রার একটা বড় সুখ আছে, সেটা হলো এই যে কোনো রকমের ভাবনা চিন্তা বড় একটা থাকে না। মানুষের সঙ্গে যার সামাজিক বন্ধন নেই, শুধু টাকার বন্ধন আছে, সেই মুক্ত। একেবারে ঋষিকল্প পুরুষ ছিলাম তা বলা যায় না। এই জগতে সেরকম লোকজন কজনই বা আছে। তবে ঋষি না হয়েও যারা মুক্ত, যার শরীরটাকে সুখ দিয়েও মনটাকে বন্ধনের জটলার থেকে বাঁচিয়ে রাখে, আমি ছিলাম তাদেরই একজন। বছরখানেক আগের কথা বলছি। প্রতি রবিবার একটা মহিলা আমার বাড়িতে ভিক্ষা করতে আসতো। একদিন হঠাৎ চোখে পড়ে গেল। মহিলাটির সর্বাঙ্গ কাপড়ে ঢাকা, এমনকি মুখ পর্যন্ত মোটা কাপড়ের ঘোমটায় ঢাকা। পা ছাড়া শরীরের কোনো অংশ চোখে পড়ে না, কিন্তু কি অপূর্ব গতিভঙ্গি! পূর্ণ যৌবন না হলে এমন উজ্জ্বল অথচ সংযত গতিভঙ্গি হয় না। পাকা ডালিম যেমন বস্ত্রের আড়ালে থেকেও নিজের পরিপূর্ণ শ্রীকে প্রস্ফুটিত করবার চেষ্টা করে, তার প্রত্যেক অঙ্গ সঞ্চলন যেন তার অবরুদ্ধ যৌবনের আভাস ইঙ্গিত ব্যক্ত করছিল। আমি তাকে কাছে ডাকলাম। সে কাছে আসলে তার ঘোমটার ভিতরে একটা ব্যর্থ দৃষ্টি ফেলে জিজ্ঞেস করলাম, তুমি প্রতি রবিবার আসো? প্রশ্নটা নিতান্তই অর্থহীন, কিন্তু যখন দেখেছি তখন কিছু তো বলা চাই। সে ঘাড় নেড়ে প্রশ্নের উত্তর দিল। আমি জিজ্ঞাসা করলাম, তুমি একা আসো দেখতে পাই, তা তোমার কেউ নেই? সে ঘাড় নেড়ে জবাব দিল, না, নেই। কিন্তু তার মুখ দেখবার চেষ্টা আমার সফল হলো না। ঘোমটা মুখ থেকে এক চুলও সরল না। আমি একটু ইতস্তত করে বললাম, তোমার বয়স অল্প মনে হচ্ছে। তুমি আর বাড়িতে বাড়িতে ভিক্ষে করে বেরিও না। যখন অভাব হবে আমার কাছে এসো। এই বলে তার আঁচলের ওপর 4 আনা পয়সা দিলাম। সে পয়সা নিয়ে চলে গেল। আমার কথার ইঙ্গিত বুঝলো কিনা জানি না। পরের রবিবার সে আবার আসলো। আমি তাকে ঘরের ভিতর আসতে বললাম। সে আসলো না, দরজার কাছেই দাঁড়িয়ে রইল। আমি বললাম, তুমি মুখ খোলো না কেন? কোনো জবাব নেই। সে স্থির হয়েই দাঁড়িয়ে রইল। আমি তাকে কথা বলবার জন্য বললাম, তুমি কথা বলো না কেন? বোবা বুঝি? এমন সময় ঘোমটার ভিতর থেকে একটা হাসির শব্দ এলো। আমার সমস্ত অন্তরাত্মা সেই হাসিতে তড়িৎপৃষ্ঠের মতো চমকে উঠল। কি মিষ্টি অথচ কি বিষাক্ত হাসি! স্বর্গের সুধা যেন নরকের অন্ধকারে পচে পচে বিষ হয়ে গেছে। বুক শিওরে ওঠে, কিন্তু শরীর পুলকিত হয়। আমি তার দিকে তাকিয়ে রইলাম। এ কেমন ভিখারিনী! তাকে চলে যেতে দেখে আমার চমক ভাঙল। উঠে তাকে 8 আনা পয়সা দিলাম, শুধু বললাম, আবার এসো। তারপর সমস্ত সপ্তাহ আমার মন একটা মোহে আচ্ছন্ন হয়ে রইল। সেই হাসি, এত অল্প যেন একটি আঙুরের রস, এত তীব্র যেন সাপের ছোবল,
এত গভীর যেন পাতাল ভেদ করে উঠেছে। এই ঘোমটার ভেতরের রূপ ঠিক কেমন তা জানবার জন্য আমার মুগ্ধ ইন্দ্রিয়গুলি উদ্যত হয়ে রইল। পরের রবিবার আবার সে দেখা দিল। আমি তার প্রত্যাশাতেই বসেছিলাম। সে আসতেই তাকে একসঙ্গে অনেকগুলো প্রশ্ন করে ফেললাম। তুমি কে? কোথায় থাকো? কথা বলো না কেন? ভিক্ষা করো কেন? আমার মনে হয় তুমি ভিখারি নও। চিরদিন এমন ছিলে না। সে চুপ করে রইল। আমি বললাম, আমার কথার জবাব দাও। এই 7 দিন তোমার কথা ছাড়া আমি আর কিছু ভাবিনি। আমার কথা শুনে আপনার কি হবে? তার কথা না বলাটা আমার এতই অভ্যস্ত হয়ে গেছিল যে এই কথাগুলো আমার বুকে ধাক্কার মতো এসে লাগলো। কিছুক্ষণ অভিভূত থেকে বললাম, কি সুন্দর গলা! তুমি কি কণ্ঠস্বর লুকোবার জন্য চুপ করে থাকো? হ্যাঁ। কেন? শুনে আপনার লাভ কি? ও কথা থাক, তুমি ঘোমটা খোলো। কেন? কেন আবার? মেয়ে মানুষের মুখ লোকে দেখতে চায় কেন? ভালো লাগে বলে। আমার মুখ আপনার ভালো লাগবে না। সে আমি বুঝবো। তোমার রূপ কি কাপড় দিয়ে ঢেকে রাখতে পারো? এ ভরা কলসির মতো চলতে গেলেই যে ছলকে ওঠে। সত্যি? আমি দালাল, আমি জিনিস চিনি। বুঝলাম এ নারী রসিকা। আরও বুঝলাম এ সত্যিকারের ভিখারিনী নয়। এত সুনিপুণ বাক্যভঙ্গি আজন্ম ভিখারিনীর হয় না। কৌতূহল ও আকর্ষণ দুই বাড়তে লাগল। বললাম, রূপ লুকিয়ে রাখবার জিনিস নয়। আজ উঠি। অন্তত তোমার নাম কি বলো? রূপসী। মহিলা এই বলে দ্রুত বেগে চলে গেল। দূর থেকে সেই তীব্র তিক্ত চাপা হাসি আবার শুনতে পেলাম। যা ভালো করে বুঝতে পারি না তার একটা ভীষণ আকর্ষণ আছে। তার উপর আমার আরেকটা টান ছিল ওই ঘোমটার ভেতরে লুকিয়ে থাকা যৌবন। কণ্ঠস্বরে যেটুকু পেয়েছিলাম তাতে তোমার তেজটা আরো বেড়ে গেল। নারীর যৌবন ও রূপ এতকাল আমার কাছে শুধু ক্ষণকালের উপভোগের বস্তু ছিল, কিন্তু এই নারী আমাকে, আমার সমস্তটাকে সর্বাঙ্গ দিয়ে টানছে। আমি ঠিক করলাম এবার সে এলে তার ঘোমটার আড়ালের সেই রূপ আমি দেখব। রবিবার যখন সে আসলো তখন প্রথম চোখে পড়ল তার ঘোমটার কাপড়ের এক জায়গায় একটু রক্ত লেগে শুকিয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, ও কি? রক্ত কিসের? কিছুক্ষণের জন্য সে যেন বিচলিত হয়ে গেল। তারপর নিজেকে শান্ত করে বলল, ও কিছু না। আমার অসংযত মনটা তাকে নিয়ে একটা উচ্ছৃঙ্খল কাণ্ড বাঁধবার জন্য ক্ষুদিত সাপতের মতো ভিতরে ভিতরে গর্জন করতে লাগলো। কিন্তু আমি তাকে সবলে সংযত করে আস্তে আস্তে বললাম, দেখো রূপসী, আমি কদিন থেকে ভাবছি যে তোমাকে একটা প্রস্তাব করব। কি প্রস্তাব বলুন? তার কথাটির মধ্যে যেন একটা ব্যঙ্গ লুকিয়েছিল, যার অর্থ হয়তো, তুমি যা প্রস্তাব করবে তা আমি জানি। কিন্তু আমার মাথার মধ্যে তরল আগুন ছোটাছুটি করছে তখন। আমি বললাম, তার আগে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। তোমার কি আত্মীয় স্বজন, বাপ ভাই কেউ নেই? আছে। তবে তোমার এ দশা কেন? তুমি তো ছোট লোকে মেয়ে নও। একদমই না। কিন্তু বাপ ভাই থাকতেও মেয়েদের এ দশা কি করে হয় তা আপনি জানেন না। বেরিয়ে এসেছো? 4 বছর স্বামীর ঘর করার পর আমি বিধবা হই। বিধবা হবার 2 মাস পরে একজন মুসলমানের সঙ্গে ঘর থেকে বেরিয়ে আসি।
আবার সেই হাসি, তিক্ত মধুর হাসি আমার বুকের মধ্যে মদের ফেনার মতো উঠতে লাগলো। গা ঝাড়া দিয়ে উঠে বললাম, তবে আর কোনো কথা নেই, তুমি আমার কাছে থাকবে? আমাকে একবার দেখবেন না? আমি দুহাত বাড়িয়ে তার দিকে অগ্রসর হলাম। আমাকে ছোবেন না, আগে দেখুন। এই বলে সে তার ঘোমটা সরিয়ে মুখ খুলে দাঁড়ালো। অন্ধকারের মধ্যে হঠাৎ তীব্র আলো জ্বলে উঠলে মানুষের চোখ যেমন ধাঁধিয়ে যায়, আমারও তাই হলো। তারপর চোখ পরিষ্কার করে দেখলাম, মুখ নয়, মুখের পরিবর্তে একটা রক্তাক্ত দগদগে ঘা। সে মুখ কখনো সুন্দর ছিল কিনা তা বুঝবার উপায় নেই। চোখের নিচের মাংস পচে খসে গেছে, ঠোঁট দুটো ফুলে অত্যন্ত পুরু এবং সাদা হয়ে গেছে। গালে ও কপালের রক্তমুখ ব্রণ ফুটে ঘা হবার অপেক্ষায় আছে। এই জীবন্ত বিভীষিকাকে দেখে আমি চিৎকার করে উঠলাম, কুষ্ঠ, কুষ্ঠ, কুষ্ঠ। আর কোনো কথা মুখ দিয়ে বেরোলো না। তারপর শরীরের সমস্ত স্নায়ুগুলো যেন শিথিল হয়ে গেল। আমি মুখ ঢেকে মাটিতে বসে পড়লাম। সেই অবস্থায় আমি শুনতে পেলাম, কেমন, এখনো চান আমাকে? শুনলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত রূপসী। আমাদের আজকের গল্প আপনাদের যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ক্যাসেল অফ স্টোরিজকে সাবস্ক্রাইব করুন। আমরা খুব শীঘ্রই আরও একটি নতুন গল্প নিয়ে ফিরব।